সকালে খাওয়া দাওয়া শেষ করে ইনায়া আবার রুমে ফিরে আসে। এরপর রেডি হয়ে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অরণ্য নিজের রুমে বসে আছে। অসুস্থতার জন্য অফিসে যেতে পারছে না, কিন্তু এখন তার রুমে বসে থাকতে ভালো লাগছে না। সে যথেষ্ট বিরক্ত হচ্ছে। হঠাৎ অরণ্যর মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে। সে বিছানায় রাখা তার ফোন হাতে নেয়। এরপর অপরিচিত এক নাম্বারে কল করে। অল্প সময় অতিক্রম হয়ে গেছে, যাওয়ার পর ফোন রিসিভ করে। অরণ্য বলে, কী ব্যাপার আমার প্রিয় শত্রু, কেমন আছেন আপনি? 7 দিন পর বউকে নিয়ে মালদ্বীপে হানিমুনে যাব, সেখানে কি খুন করার চেষ্টা করবেন না? অপরিচিত মানুষটা অরণ্যর কথা শুনে হাসি। যতই সে অরণ্যর শত্রু হোক না কেন, তাকে খুন করার শত চেষ্টা করুক না কেন, অরণ্য সাহসিকতা প্রশংসা সে সব সময় করে। যদি মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা অরণ্য না বলতো, তবুও সে জেনে যেত। অপরিচিত মানুষটা বলে, 7 দিন পর মালদ্বীপে হানিমুনে যাবে, কিন্তু এর আগে যদি তোমার বউ অ্যাক্সিডেন্টের আসল ঘটনা জেনে যায়, তখন কি হবে? ইনায়া কি স্বামীর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবে? যদি 7 দিনের মধ্যে তোমাদের ডিভোর্স হয়ে যায়? অপরিচিত শত্রুর কথাটা অরণ্যকে ভয় দেখানোর জন্য বলেছে, কিন্তু অরণ্য ভয় পায় না, বরং সে শব্দ করে হেসে ওঠে, যেন তাকে কেউ হুমকি না বরং কৌতূহল শুনিয়েছে। অরণ্য হাসির শব্দ শত্রুর সমস্ত শরীর রাগে জ্বলে যায়। অল্প সময়ের পর অরণ্য হাসি থামায়। এরপর বলে, দয়া করে পরে বা থেকে এমন মজার কথা বলবেন, দেখা যাবে আপনার কথা শুনে আমার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। কামন ওয়ান আইডিয়ার অ্যানিমে অরণ্য এতটা কাঁচা খেলোয়াড় নয় যে সামান্য একটা ঘটনা নিয়ে ভয় পেয়ে যাবে। তাই আমাকে ভয় দেখানোর ভুল একদম করবেন না। অরণ্যর কথা শুনে অপরিচিত লোক রাগী কণ্ঠে বলে, তোমার সাহসে প্রশংসা করছি অরণ্য, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, রক্ত কিন্তু তোমার আর আমার একই। আর অ্যাক্সিডেন্টের ঘটনার সমস্ত প্রমাণ রয়েছে আমার কাছে। যদি এই প্রমাণ ইনায়ের কাছে যান, তখন কি হবে? তুমি কি পারবে ইনায়ের চোখে তোমার জন্য ঘৃণা সহ্য করতে? অপরিচিত মানুষের কথা শুনে অরণ্য হাসি খুব কষ্ট করে থামায়। এরপর বলে, প্রিয় শত্রু যদি অ্যাক্সিডেন্টের ঘটনা ইনায়া জানতে পারে, তবে আপনার এস কোম্পানির বিষ মেশানোর কথা সমস্ত শহর জানবে। যদি ইনায়ার চোখে আমি ঘৃণা দেখি, তবে আপনার চোখে মৃত্যুর ভয় থাকবে। আর ইনায়া যদি আমার ডিভোর্স দেন, তবে আদালতে আপনাকে ফাঁসি দেবে। আগন্তুক শত্রু ভুলে যাবে, একই রক্ত কিন্তু আমার শরীরেও রয়েছে, আর আপনার সকল অপকর্মের প্রমাণ আমার কাছে আছে। চয়েচিস ইওর মৃত্যুবরণ করবেন না অ্যাক্সিডেন্টের ঘটনা সত্যি লুকিয়ে রাখবেন? আজ অরণ্যের কথা আত্মবিশ্বাস রয়েছে, যা শত্রুর মনে ভয় সৃষ্টি করেছে। ফোনের অপর পাশে অবস্থান করা মানুষের বুকে ধুকপুক আওয়াজ অরণ্য শুনতে পাচ্ছে, যা শুনে অরণ্যের মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে। যুদ্ধে অংশগ্রহণ করার আগে যদি শত্রু হেরে যাওয়ার ভয় পায়, তবে তার চেয়ে আনন্দের বিষয় কী হতে পারে? আর যদি অ্যাক্সিডেন্টের সত্যটা ইনায়া জেনে যায়, তবে অরণ্য খুব ভালো করে জানে তার বউকে কী করে নিয়ন্ত্রণ করতে হবে। অভিনয় করায় অরণ্য এক নিখুঁত অভিনেতা, আর বর্তমানে ইনায়ার অন্ধ বিশ্বাস করে অরণ্যকে। হাজার তথ্য প্রমাণ যদি ইনায়ার সামনে থাকে, তবু ইনায়া অরণ্যকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে। অপরিচিত শত্রুর মুখে রহস্যকর হাসি বজায় রেখে বলে, যদি ইনায়াকে তোমার সামনে খুন করি আমি, তখন তোমার এত জেদ আর অহংকার কোথায় থাকবে? তুমি ভীষণ স্বার্থপর অরণ্য, শুধুমাত্র নিজের খেলার গুটি হিসেবে ইনায়াকে ব্যবহার করে গেলে। অপরিচিত কণ্ঠে ইনায়ার হত্যার কথা শুনে অরণ্য প্রচুর রাগ হয়। অরণ্য বলে, সাহস থাকলে আমার বউয়ের শরীরে একটা আঁচড় কেটে দেখান। আর শুনুন, ইনায়া আমার খেলার গুটি না, বরং ও আমার ভালোবাসা। যদি ইনায়ার কিছু হয়, তবে ভুলে যাব আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক রয়েছে। আমার ইনায়া যদি খুন হয়, তবে আপনার পরিবারের প্রতিটা সদস্য কবর খুঁড়ব আমি। প্রতিটা লাশকে এমন করে খুন করব যে রাস্তার কুত্তা অবধি 10 হাত দূরে চলে যায়। অপরিচিত মানুষটা বলে, এত ভালোবাসো ইনায়াকে, তবে তো ওকে খুন করতে হয়। তোমার বিয়ে অনুষ্ঠানে তোমার গিফট দেওয়া হয় নাই, কিন্তু হানিমুনে ইনায়ার লাশ উপহার দেব তোমাকে আমি। শুনুন, বউ হয় আমার ইনায়া, সারা জীবন আলগে রাখবো ওকে আমি। যতদিন অরণ্য রাজ চৌধুরীর নিঃশ্বাস রয়েছে,
ততদিন তো বউয়ের কোনো ক্ষতি হতে দিব না। আর শুনে রাখুন, যদি ইনায়াকে খুন করার চেষ্টা করেন তবে আপনার কাফনের কাপড় কেনার চিন্তা ভাবনা করে রাখবেন। ফোন রেখে দেয় অরণ্য। ভীষণ রাগ হচ্ছে এখন তার। মালদ্বীপে আবার নতুন কোন বিপদ অপেক্ষা করছে, যে অপরিচিত শত্রুর কথা শুনে বুঝতে পারে। তবে এখন সমস্ত ঝামেলা শেষ করা উচিত। এবার সকলের সামনে আসল খুনির পরিচয় নিয়ে আসা হবে। সব রহস্য শেষ করে অরণ্য একটা সুন্দর সুস্থ জীবন কাটাতে চায় ইনায়ার সাথে। এত চিন্তা আর ভয় নিয়ে থাকতে পারবে না। আর ইনায়াকে তার জীবন থেকে কিছুতেই হারিয়ে যেতে দিবে না। অসম্ভব। সময় দূরত্ব গতিতে ছুটে যায়। প্রায় 7 দিন চলে যায়। অরণ্য এখন সম্পূর্ণ সুস্থ, তবে ইনায়ার কাছে নয়। এই 7 দিনে একবারও অফিসে যাওয়ার অনুমতি দেয় না অরণ্যকে ইনায়া। ঘরে বসে অফিসের কিছু কাজ সে সম্পূর্ণ করে, কারণ ইদানিং ইনায়ার উপর অতিরিক্ত চাপ পড়ে যাচ্ছে। আজ ইনায়ার অরণ্য মালদ্বীপে যাবে। অনেক দিন পর একসাথে কোথায় ঘুরতে যাবে। ইনায়া অনেক খুশি, কিন্তু অরণ্যের মনে ভয় রয়েছে। মালদ্বীপে যাওয়ার পর কি হবে তা সে ভাবে। নতুন আবার কোনো ঝড়ের অপেক্ষা করছে তার জন্য। মালদ্বীপে অবস্থান করছে এখন ইনায়া আর অরণ্য। সকালের ফ্লাইটে এসেছে তারা। সমুদ্রের কাছে এক হোটেলের রুম বুক করা হয়েছে। আজ এতদিন পর অরণ্যর সাথে কোথাও ঘুরতে এসে ইনায়া অনেক খুশি, কিন্তু অরণ্যর মনে হাজারো ভয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইনায়া অগোচরে রামিন সহ তার বডিগার্ডরাও এসেছে মালদ্বীপে। তারা সেই রিসোর্টে তার ঠিকই পাশের প্রায় সব কয়েকটা রুম বুক করা হয়েছে। যদি ইনার সন্দেহ হয়, এর জন্য খুব সাধারণভাবে সব লোক এসেছে। তবু অরণ্যর মনে ভয় দূর হচ্ছে না। হৃদয়ের মাঝে এক অশান্ত ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু ইনায়া খুশির জন্য তার মুখে সবসময় হাসি বজায় রাখে। সম্পূর্ণ রিসোর্ট বুক করে অরণ্য, যার আশেপাশে রুম তার লোক রয়েছে। রিসোর্টের রুমে যায় অরণ্য আর ইনায়া। এত সময় জার্নি করে ভীষণ টায়ার্ড সে। ভোরে মালদ্বীপে রওনা দিতে হবে বলে ঘুম ভালো করে হয় নাই। কিন্তু অরণ্য একটু টায়ার্ড না, বরং তার শরীরে এখন প্রচুর এনার্জি রয়েছে রোমাঞ্চ করার জন্য, ফ্রেশ হওয়ার জন্য। যখন ইনায়া ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়, তখন অরণ্য তার হাত শক্ত করে ধরে। ভুরু কুঁচকে ইনায়া তাকায় অরণ্যর দিকে, কিন্তু অরণ্য ইনায়া এমন তাকানো সম্পূর্ণ ইগনোর করে তাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। ইনায়া হয়তো বুঝতে পারে অরণ্য এখন কী চায়, যার জন্য সে বলে, কি করছেন অরণ্য? এতক্ষণ জার্নি করে এসে আমি প্রচুর টায়ার্ড। এখন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হব, এরপর ঘুমাবো। ইনার কণ্ঠে ঘুমাবো কথাটা শুনে অরণ্য ভীষণ রাগ হয়। হানিমুনে এসে কি ঘুমানোর জন্য? প্রায় 2 বছর পর বউয়ের সাথে একান্ত সময় কাটাতে এসেছে মালদ্বীপে। এখানেও তার বউ দূরে দূরে থাকতে চায়। তার থেকে কত বড় সাহস! কিন্তু আজ ঝড় তুফান ভূমিকম্প সুনামি যা এসে যাক না কেন, অরণ্য বাসর করে ছাড়বে। আর 11 বাচ্চার মামা বানাবে ইভানকে। এরপর তার এতদিনের প্রতিশোধ পূরণ হবে। অরণ্য বলে, একবার বাসর করে নেই, এরপর একসাথে ওয়াশরুমে গিয়ে গোসল করব। কিন্তু এখন শুধু রোমান্স হবে। যদি ভুলেও তিরিং বিরিং করার চেষ্টা করেন ইনায়া, তবে কিন্তু সারা জীবনের জন্য দূরে সরে যাব। একবার কোমায় চলে গিয়েছিলাম, এবার কিন্তু মরে যাব। কথাটা শেষ করার আগে ইনায়া থামিয়ে দেয় অরণ্যকে। এরপর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর কোনোদিন দূরে যাওয়া বা মরে যাওয়ার কথা বলবেন না। আপনাকে ছাড়া বাঁচা আমার দ্বারা সম্ভব নয়। বউ হয় আপনার। আমার মন, হৃদয়, শরীর, আত্মা সব কিছুর ওপর অধিকার রয়েছে আপনার। ভালোবাসুন আমায় অরণ্য। ইনায়ার কথা শুনে অরণ্য মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। তার বউ অনুমতি দিয়েছে তাকে কাছে যাওয়ার। ইনায়ার হাতের বাঁধন আলগা করে ওকে কোলে তুলে নেয় অরণ্য। ইনায়া কাঁধ জড়িয়ে ধরে অরণ্য, বিছানায় শুয়ে দেয়। এরপর অরণ্যের ওর কাছে যায়। ইনায়ার মুখে লজ্জা লাল হয়ে যায়, তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। অরণ্য আর দেরি করে না, এগিয়ে যায় ইনায়ার ঠোঁটের কাছে। যখনই কিস করতে যাবে তার আগে আবার দরজার শব্দ হয়। অতিরিক্ত বিরক্ত হয় অরণ্য। বাসায় থাকতে যখন বউকে কিস করতে যায়, তখন বোন বা মা এসে ডিস্টার্ব করে, যার জন্য বাধ্য হয়ে হানিমুনে মালদ্বীপে এসেছে। এখানেও বিরক্ত করার জন্য লোক চলে এসেছে।
দরজার শব্দ সম্পূর্ণরূপে উপেক্ষা করে আবার তার কাছে করা প্রতি মনোযোগ দেয়, কিন্তু দরজার অনবরত শব্দ হতে থাকে, যা শুনে ইনায়া চোখ তুলে তাকায়। এরপর বলে, দরজার বাইরে কে এসেছে? এমন করে শব্দ করছে, রিসোর্টে কি কোনো সমস্যা হয়েছে? অরণ্য বিরক্ত নিয়ে বলে, যদি আজ ভূমিকম্প, ঝড়, বৃষ্টি যা আসুক না কেন, তবুও বাসর করেই ছাড়ব। অরণ্য আবার অগ্রসর হয় ইনায়ার দিকে, কিন্তু দরজার শব্দ বেড়ে যাচ্ছে। অরণ্য এইবার প্রচুর বিরক্ত হয়। মালদ্বীপে এসে তাদের ঘনিষ্ঠ সময় বিরক্ত করার সাহস কার? মূলত সেটা দেখবে। দরজার কাছে এগিয়ে যায় সে, রাগ নিয়ে দরজা খুলে দেয়, কিন্তু দরজার অপর পাশে যা আছে সেটা দেখে সে সম্পূর্ণ শকড খায়। অরণ্যকে এমন চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইনায়া এগিয়ে যায় দরজার কাছে। এরপর বলে, ইভান ভাই আপনি? দরজার বাইরে ইভান দাঁড়িয়ে রয়েছে, তার সাথে প্রভা। ইনায়া এগিয়ে আসে দরজার কাছে। মালদ্বীপে হয়তো ইভান আর প্রভা আশা করেনি ইনায়া। অন্যদিকে শকড খাওয়ার মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। পৃথিবীর সকল মায়া মোহ ত্যাগ করে এখন তার বনবাসে চলে যেতে ইচ্ছে করছে। ভাগ্যের ওপর করুণা হচ্ছে, তার কপালে হয়তো এই জন্মে বাসর নেই। অরণ্যকে সাইড করে ইভান আর প্রভা রুমের ভিতরে প্রবেশ করে। এনায়া তো অনেক খুশি তাদের দেখে। গত 2 বছর প্রভা আর ইভান তার বিভিন্ন কাজে অনেক সাহায্য করেছে, যার ফলে সকলের মধ্যে ভালো বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে উঠেছে। ইনায়া আর ইভান খুব হেসে হেসে কথা বলছে, যা দেখে অরণ্য হিংসা হচ্ছে। তার এখন পরাণ যায় জ্বলিয়া গান গাইতে ইচ্ছে করছে। অরণ্যকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইভান তার কাছে। এরপর বলে, কি ব্যাপার অরণ্য, হানিমুনের সময় কেমন কাটছে? ইভান যে কথাটা অরণ্যকে টিস করে বলছে সেটা অরণ্য বেশ বুঝতে পারে। অরণ্য হাসি মুখে উত্তর দেয়, খুব সুন্দর ইভান ভাই, কিন্তু একটা কথা বলুন, যদি আপনি বিরিয়ানি খেতে চান আর সেটা অনেক সময় পেয়ে যান, ঠিক তখন যদি কেউ আপনার থেকে টান দিয়ে প্যাকেট কিনে নেন, আপনি কি করবেন? অবশ্যই রাগ করব। আপনার প্রতি এখন আমারও রাগ হচ্ছে। হানিমুনে এসেছি বইয়ের সাথে রোম্যান্স করার জন্য, কিন্তু আপনি এসে বিরক্ত করলেন। মাঝে মধ্যে মনে হয় আপনি আমার চাস্তো ভাই না সতীন। অরণ্যর কথা শুনে ইভান হেসে ফেলে। সত্যি বলতে তারা এখানে ইনায়া আর অরণ্যকে বিরক্ত করতে আসে না, বরং বিজনেসের কাছে এসেছে। 3 দিন তাদের থাকতে হবে মালদ্বীপে, যেহেতু প্রভা ইনায়ার প্রিয় ভাই ও এসেছে। কয়েকদিন আগে যখন ইনায়ার সাথে দেখা হয়, তখন ইনায়া বলে তারা মালদ্বীপে যাচ্ছে, যার ফলস্বরূপ ইভান আর প্রভা এখানে এসেছে। যদিও তারা অন্য রিসোর্টে উঠেছে, কারণ এই রিসোর্টের সমস্ত রুম আগে থেকে বুক করা হয়েছে, যার মধ্যে অরণ্য লোক রয়েছে। প্রায় অনেক সময় ধরে প্রভা আর ইভান কথা বলে ইনায়ার সাথে। অরণ্য হতভাগার মতো দাঁড়িয়ে থাকে। কথা বলার মাঝে মধ্যে ইনায়া দেখে যাচ্ছে অরণ্যকে, ভীষণ হাসি পাচ্ছে তার অরণ্যের এমন করে তাকিয়ে থাকা দেখে। আবার খারাপও লাগছে। প্রায় 1 ঘন্টা পর প্রভা আর ইভান নিজের রিসোর্টে ফিরে যায়। অরণ্য এখন রোমাঞ্চে মুড নেই, প্রচুর খিদে লাগছে তার, যার জন্য খাবার অর্ডার দেয়। একসাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ে। ইনায়া অনেক টায়ার্ড, যার জন্য অরণ্য তাকে বিরক্ত করে না এবং ইনায়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমায়। ইনায়া এখন অরণ্যের বুকের মধ্যে গুটিসুটি মেরে শুয়ে আছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অরণ্য। ইনায়া হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য, আপনি কি ইভান ভাইকে হিংসে করেন? মানে আমি যে ইভান ভাইয়ের সাথে এত হেসে হেসে কথা বলি, এজন্য কি আপনারা রাগ করেছেন আমার উপরে? ইনায়া কথা শুনে অরণ্য হাসে। এরপর বলে, বউ, আমি তোমাকে ভালোবাসি, এজন্য হয়তো ইভানের সাথে দেখলে আমার হিংসে হয়, কিন্তু আমি জানি কোমা থাকা অবস্থায় ইভান তোমাকে অনেক সাহায্য করেছে। অতীতে যা হয়েছে তা ভুলে যাও। বর্তমানে তুমি আমার আর ইভান তোমার ভাসুর, আর জীবনে যাই হয়ে যাক না কেন, এই অরণ্য কোনো দিন তার বইয়ের উপর রাগ করে থাকতে পারবে না। ভালোবাসি তোমায় বউ। অরণ্যর কথা শুনে ইনায়া হেসে দেয়। এরপর একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। প্রায় অনেকটা সময় তারা ঘুমায়। বিকেল হয়ে যায়। অরণ্য ঘুম থেকে উঠে দেখে ইনায়া তার বুকে নেই, হয়তো ফ্রেশ হয়ে ওয়াশরুমে গেছে। কথাটা ভাবে,
কিন্তু তার মনে যেন কেমন করে ওঠে। সে উঠে গিয়ে ওয়াশরুমের কাছে, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা। ইনায়া কোথায়? তার মনে অজানা ভয় ঝুঁকে বসে। হঠাৎ করে তার ফোন বেজে ওঠে। নিশ্চয়ই অজানা শত্রু কল করেছে। ইনায়া কোথায়? রাত প্রায় তখন 9টায়। বিছানার উপরে থাকা ফোনটা অনবরত বেজে যাচ্ছে। ভয়ে ভয়ে এগিয়ে যায় সেদিকে অরণ্য। সারা শরীর যেন কেঁপে উঠছে। আজ নিজেকে বড্ড ভীতু পুরুষ মনে হচ্ছে। যদি সেই ইনায়াকে হারিয়ে ফেলেন তবে কি করে বাঁচবে? ইনা হারিয়ে যাওয়ার ভয় তাকে কুরে কুরে খাচ্ছে। অগন্তুক শত্রু যদি তার রাগ আর জেদের কারণে ইনায়ার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? হাজারো অজানা ভয় এখন অরণ্যর মন জুড়ে রয়েছে। বড্ড উদাসীন লাগছে নিজেকে। বিছানা থেকে তার দূরত্ব প্রায় 10 সেকেন্ডে, তবে তার পা এখন স্থির হয়ে আছে। মনে হচ্ছে সাহস বাড়িয়ে এগিয়ে যায় বিছানার কাছে। এরপর ফোন হাতে নিয়ে রিসিভ করে। অপর পাশ থেকে একজন মহিলা কণ্ঠে শোনা যায়। অরণ্য বিচলিত হয়ে বলে, ইনা কোথায় আপনি? একা একা রুম থেকে বের হয়েছেন কেন? বিপদ হয়েছে কি কোনো? আপনি কোথায় গেছেন সেটা বলেন। অরণ্যের এমন ভয়াত্মক কণ্ঠ শুনে ইনা ঘাবড়ে যায়। সে শুধু অরণ্যের জন্য সারপ্রাইজ পরিকল্পনা করার জন্য বাইরে বের হয়েছে। অরণ্য তখন ঘুমিয়েছিল, কিন্তু অরণ্য যে ঘুম থেকে উঠে সারা রুম তাকে খুঁজবে আর এত চিন্তা করবে তা ভাবতে পারে নাই। ইনায়া বলে, অরণ্য কি হয়েছে আপনার? এমন চিন্তা করছেন কেন আমাকে নিয়ে? আর আমি এখন রিসোর্টের ছাদে অবস্থান করছি, আপনি আসুন এখানে। ইনায়ার কথা সম্পূর্ণ হওয়ার আগে অরণ্য তার ফোন বিছানা রেখে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। রিসোর্টের ছাদে এসে পৌঁছে অরণ্য। এতক্ষণ তাড়াতাড়ি করে দৌড়ে আসার কারণ সে হাঁপিয়ে উঠেছে। অরণ্যের সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে ঘুটঘুটে অন্ধকার রয়েছে। রিসোর্টের বাইরে থেকে আসা নিভু নিভু আলো এক সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছে। অরণ্য মনে আগ্রহ প্রকাশ পায়। সে এগিয়ে যায় সুন্দরী রমণীর কাছে। সারা অঙ্গে তার লাল শাড়ি জড়ানো, কাঁধের ওপর খোলা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। অরণ্য তার কাঁধের ওপর হাত রাখে, আড়ালে লুকিয়ে রাখা রহস্যময় মেয়েকে নিজের দিকে ঘুরায়। সুন্দরী রমণী রূপের দিকে তাকিয়ে অরণ্য ঘায়েল হয়ে যায়। ঠিক সেই সময় সমস্ত ছাদ জুড়ে কৃত্রিম আলো ছড়িয়ে পড়ে। অরণ্য চারদিকে তাকিয়ে দেখে সেখানে হাজারো মোমবাতি আর ফুলের পাপড়ি রয়েছে। অরণ্য হয়তো কিছু বুঝে যায়, যার ফলে তার মুখে হাসি ফুটে ওঠে। তবে রিসোর্টের সাথে থাকা সমস্ত সৌন্দর্যের মাঝে তার চোখ শুধু ইনায়ের মাঝে সীমাবদ্ধ রয়েছে। অদ্ভুত সুন্দর তার বউ, যার রূপের প্রশংসা করতে হলে তার 1000 বছর সময় লাগবে। এমন নিখুঁত সৃষ্টি বর্ণনা করার জন্য 1000বার জন্ম নিতে হবে। অরণ্য এমন মুগ্ধকর চাউনি ইনায়ার লজ্জার কারণ হয়। সে তার লাজুক দৃষ্টি নিচের দিকে রাখে। অরণ্য শয়তানি হাসি দিয়ে বলে, বউ দেখি একদম বাসরাতের আয়োজন করে ফেলেছে। কি বউ, কাহিনী কি? সত্যি হানিমুন করতে চাও বউ? অরণ্যর এমন লাগামহীন কথাটা শুনে অষ্টাদশী কন্যা লজ্জায় যেন দ্বিগুণ বেড়ে যায়। অরণ্য ইনায়ার এমন লাজুক চেহারা দেখে শব্দ করে হাসে। লাজুক ইনায়া তার লজ্জা নিবারণ করার জন্য অরণ্যের বুকে স্থান নেয়। অরণ্য তার প্রিয়তমাকে জড়িয়ে নেয় তার বুকে শক্ত করে, দীর্ঘ সময় ধরে আলিঙ্গন করে। এরপর ইনায়া অরণ্যের বুক ছেড়ে হাঁটুর নিচে করে বসে। পাশে থাকা এক টেবিল থেকে আংটি নিয়ে তাকে প্রপোজ করে। অরণ্য অবাক হয়ে দেখে ইনায়ার কাজকর্ম। ইনায়া আলতো হেসে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি অরণ্য। নতুন করে আবার আপনার সাথে জীবন শুরু করতে চাই, সুখ ও শান্তির সংসার করতে চাই। বলুন, সারা জীবন কি থাকবেন আমার পাশে? ভালোবাসা দিয়ে আলগে রাখবেন আমায়? ভালোবাসি। ইনায়া বলা প্রতিটা কথা অরণ্যর কাছে অবিশ্বাস্য মনে হয়। তার ইনায়া সত্যি তাকে ভালোবাসে। আজ সর্বপ্রথম ইনায়ার কণ্ঠ থেকে তার নামে ভালোবাসি শব্দটা উচ্চারিত হয়েছে। জীবনে হয়তো এর চেয়ে সুখের মুহূর্ত কোনো দিন আসেনি। আজ অরণ্য ভালোবাসার সার্থক মনে হলো। অরণ্য হাঁটু নিচু করে বসে যায়। এরপর ইনায়ার হাতের আংটিটি নিয়ে বলে, ভালোবাসি আপনাকে ইনায়া আমি, শুধু এই জন্মে নয়, পরের জন্মে বলে যদি কিছু থাকে, সে জন্মেও যেন আবার দেখা হয় আমাদের। তখন ও শুধু আমি আপনাকে ভালোবাসবো, সারা জীবন আলগে রাখবো খুব ভালোবেসে। কখনো এই কাজল রেখা চোখে বিন্দু পড়তে দিব না। ভালোবাসি তোমায় ইনায়া। রিসোর্ট থেকে দূরে দাঁড়িয়ে একজন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়া আর অরণ্যের দিকে। যদিও তার দূরত্ব তাদের থেকে অনেক, যার জন্য স্পষ্ট হয়ে সব কিছু দেখা যাচ্ছে না। তবু দুজন নবদম্পতির প্রপোজ আর সুন্দর মুহূর্তের অনেক কিছু বোঝা যাচ্ছে। অপরিচিত লোকটা আর কেউ না, ইভান। সে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয়।
শুধু জেদ আর অহংকারের কারণে মানুষ তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। যখন সে তার ভুল বুঝতে পারে, তার প্রিয় মানুষ বা জিনিসকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, তখন সেটা অনেক দূরে চলে যায়, কখনো বা অন্য কারো হয়ে যায়। সময় থাকতে শুধু যদি মূল্যায়ন না করা হয়, তবে হারিয়ে গেলে আফসোস করে কোনো লাভ হয় না। সিঁড়ি দিয়ে উপরে এসে ইভানের পিছনে একজন দাঁড়ায়, যার নাম প্রভা। মূলত ইভানকে রুম থেকে দেখতে না পেয়ে সে এখানে আসে। সামনে থাকা ইভানের দৃষ্টি অনুসরণ করে সে ওদিকে তাকায়। দূরে রিসোর্টটা ছাদের একজন নবদম্পতিকে দেখা যাচ্ছে। এই রিসোর্ট যেহেতু ইনায়া আর অরণ্যের বুক করেছে, হয়তো সেখানে তারা রয়েছে। ইভান দৃষ্টি যেন স্থির হয়ে তাদের দেখে যাচ্ছে। প্রভা বুকে ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার। তবে কি ইভান এখনও ইনায়াকে ভুলতে পারে নাই? আজও ইনায়াকে ভালোবাসে ইভান? প্রভা তার আনমনে ভাবনার কথাটা শুনে তার কষ্ট হয়। তবে কি প্রভার প্রতি ইভানের কোনো অনুভূতি নেই? শুধু কি ইভান তাকে বন্ধু নজরে দেখেছে এতটা বছর? কিন্তু প্রভা তো ইভানকে ভালোবাসে।